প্রযুক্তি জগতে এখন সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত আর বিতর্কিত নাম যদি কিছু থাকে সেটা হলো ইলন মাস্ক। একদম। আর সম্প্রতি তিনি এমন একটা ভবিষ্যৎবাণী করেছেন জানিয়ে সারা বিশ্বে একটা আলোচনার ঝড় উঠে গেছে। কোনো রকম রাগঢাক না করেই তিনি বলেছেন যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে একটা বিশ্বযুদ্ধ হবেই। শুধু তাই নয়, তিনি কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কার কথাও বলেছেন। হ্যাঁ, ঠিক তাই। আর এটা এমন একটা মন্তব্য যেটা সহজে উড়িয়ে দেওয়া যায় না। সাধারণত এই ধরনের কথা আমরা কাদের কাছ থেকে শুনি? সমরবিদ বা ভূরাজনৈতিক বিশ্লেষক, তাই তো? একদম, যারা ডেটা ইন্টেলিজেন্স এগুলো নিয়ে কাজ করেন। কিন্তু যখন স্পেসএক্স, টেসলা বা ধরুন এক্সের মতো প্ল্যাটফর্মের মালিক এমন কথা বলেন, তখন প্রশ্নটা শুধু যুদ্ধ নিয়ে থাকে না, প্রশ্নটা অন্যদিকে মোড় নেয়। হ্যাঁ, প্রশ্নটা হয়ে যায় এই 21 শতকে ক্ষমতার আসল কেন্দ্রটা ঠিক কোথায়। ঠিক এই জায়গাটা নিয়েই আমরা আজকে আরেকটু গভীরে যেতে চাই। আমাদের হাতে মাস্কের করা সেই মূল মন্তব্যটা আছে, যেটা তিনি তার নিজের প্ল্যাটফর্ম এক্সে করেছিলেন। হ্যাঁ, আর সেই নিয়ে কিছু বিশ্লেষণও আছে। আমাদের আজকের আলোচনার লক্ষ্য শুধু এটা জানা নয় যে তিনি কি বলেছেন, বরং এটা বোঝা যে তার মতো একজন টেক মোড়লের কথার ওজন আসলে কতটা। আর কেনই বা তার একটা লাইন নিয়ে বিশ্বজুড়ে এমন তোলপাড় শুরু হয়ে যায়। চলুন তাহলে গভীরে যাওয়া যাক, কারণ এই ঘটনাটা শুধু একটা ভবিষ্যৎবাণী নয়। না, এটা আসলে বর্তমান বিশ্বের ক্ষমতা, তথ্য আর প্রভাবের এক জটিল সমীকরণের ছবি। তাহলে একদম শুরু থেকে আসি। মাস্কের মন্তব্যটা ঠিক কী ছিল আর কোন পরিপ্রেক্ষিতে তিনি এটা বললেন? সূত্র বলছে এটা নাকি কোনো পরিকল্পিত ঘোষণা ছিল না। একেবারেই না, এটা ছিল এক্সে একটা আলোচনা চলছিল, তারই মধ্যে তার একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। আচ্ছা। হান্টার অ্যাশ নামে একজন ব্যবহারকারী পারমাণবিক শক্তি নিয়ে কিছু কথা বলছিলেন। তার মূল বক্তব্য ছিল যে দেশগুলো পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে যথেষ্ট চিন্তিত না, তারা অনেকটা নিষ্ক্রিয়। বুঝতে পেরেছি। তিনি বলছিলেন যে পারমাণবিক শক্তি যেমন যুদ্ধ ঠেকাতে পারে, তেমনি এক মুহূর্তে সবকিছু শেষও করে দিতে পারে। আর ঠিক সেই আলোচনার সূত্র ধরেই মাস্ক তার মন্তব্যটা করেন। হ্যাঁ, আর যে ভাষায় করেছেন সেটাই সবচেয়ে অবাক করার মতো। কোনো রকম হতে পারে বা সম্ভবত এই ধরনের কোনো শব্দই ব্যবহার করেননি। একদম নিশ্চিতভাবে বলেছেন। একেবারে। সূত্র অনুযায়ী তিনি লিখেছেন, যুদ্ধ অবশ্যম্ভাবী, হবেই। এরপর একজন সময়টা জানতে চাইলে তিনি বলেন সম্ভবত 2030-এর মধ্যেই, এবং আগামী 5-10 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি। এই যে দৃঢ়তা, এই নিশ্চয়তা, এটাই তো বিষয়টাকে অন্য মাত্রা দিয়েছে। কূটনীতিক বা রাজনীতিবিদরা যখন কথা বলেন, তাদের ভাষায় অনেক স্তর থাকে, অনেক ফাঁক থাকে। হ্যাঁ, একটা হ্যাঁ বা নায়ের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। ঠিক, কিন্তু মাস্কের ভাষাটা এখানে বাইনারি, একেবারে হ্যাঁ অথবা না। হবেই এই একটা শব্দই বুঝিয়ে দেয় যে তার কাছে এটা কোনো সম্ভাবনা নয়, বরং একটা নিশ্চিত ভবিষ্যৎ। আর এটাই মানুষকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তিনি কি এমন কিছু জানেন যা আমরা জানি না? এই প্রশ্নটাই তো ঘুরছে সবার মনে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তো আলোচনাটা আরও আকর্ষণীয় হয়ে যায়। মাস্ক এই মন্তব্যের পর একদম চুপ, কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ কিচ্ছু দেননি। আর এই নীরবতার কারণেই ব্যবহারকারীরা তারই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রোকের কাছে যায়। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একজন মানুষের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা চাওয়া হচ্ছে তারই তৈরি করা একটা যন্ত্রের কাছে। এটা আসলে বর্তমান সময়েরই একটা দারুণ ছবি। এখানে দুটো জিনিস খেয়াল করার মতো। প্রথমত, মাস্কের এই নীরবতা। তিনি জানেন যে তার একটা ছোট মন্তব্যই যথেষ্ট আলোচনার জন্ম দেওয়ার জন্য। বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি বিষয়টাকে আর হালকা করতে চাননি। একদম। আর দ্বিতীয়ত, গ্রোকের ব্যবহার। গ্রোক তো আর মাস্কের মনের কথা পড়তে পারে না। তা তো পারে বা। ও যেটা করতে পারে সেটা হলো মাস্কের অতীতে করা হাজার হাজার পোস্ট, মন্তব্য, তার পুরো ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে একটা সম্ভাব্য চিত্র তৈরি করা। তার এটা মাস্কের চিন্তার সরাসরি প্রতিফলন নয়। না, বরং তার ডিজিটাল সত্তার একটা শিক্ষিত অনুমান। তাহলে সেই শিক্ষিত অনুমানটা কি? গ্রোক মাস্কের অতীতের কার্যকলাপ ঘেঁটে কোন কোন সম্ভাব্য কারণ খুঁজে পেল? দেখুন, গ্রোক নির্দিষ্ট করে একটা কারণ বলেনি, বরং 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রথমটা হলো ইউরোপ বা ব্রিটেনে বড় আকারের গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ, এটা তো বেশ চমকপ্রদ। বিশ্বযুদ্ধ বললে তো আমরা বড় বড় দেশগুলোর মধ্যে সংঘাতের কথাই ভাবি। ঠিক,
কিন্তু গ্রকের বিশ্লেষণটা মাস্কের অতীতের উদ্বেগের উপর ভিত্তি করে তৈরি। মাস্ক কিন্তু বেশ কয়েকবার ইউরোপের গণহারে দেশ ত্যাগ বা ম্যাস মাইগ্রেশন আর তার ফলে তৈরি হওয়া আইডেন্টিটি পলিটিক্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আচ্ছা, তার আগের পোস্টগুলোতে এসব ছিল? হ্যাঁ, তার মতে এর ফলে পশ্চিমা সমাজগুলোর ভেতরের স্থিতিশীলতা নষ্ট হতে পারে, যা একসময় বড় সংঘাতে রূপ নিতে পারে। আর যখন একটা মহাদেশের ভেতরে এমন অস্থিরতা তৈরি হয়, তখন বাইরের শক্তিগুলো সেখানে হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যায়। একদম এই পরিস্থিতি বিশ্বযুদ্ধের একটা স্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে। তার মানে গ্রোকের মতে প্রথম বিপদটা আসতে পারে ভেতর থেকে। বাইরের আক্রমণের চেয়েও অভ্যন্তরীণ ভাঙন বেশি বিপজ্জনক হতে পারে। আচ্ছা, দ্বিতীয় সম্ভাবনাটা কি ছিল? দ্বিতীয় সম্ভাবনাটা আরও ক্লাসিক একটা ভূরাজনৈতিক সংকট, আর সেটা হলো তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা আর চীনের মধ্যে সরাসরি সংঘাত। এটা নিয়ে তো বিশ্লেষকরা অনেক দিন ধরেই সতর্ক করছে। হ্যাঁ, করছেন, কিন্তু মাস্কের দৃষ্টিকোণ থেকে এর একটা অন্য মাত্রাও আছে। তার ব্যবসার দিকটা, তাই তো? একদম। টেসলার সবচেয়ে বড় কারখানাগুলোর একটা তো সাংহাইতে। চীনের বাজার আর সাপ্লাই চেনের ওপর তার ব্যবসা অনেকটাই নির্ভরশীল। ঠিক। তাই এই অঞ্চলের যে কোনো অস্থিতিশীলতা তার জন্য সরাসরি উদ্বেগের কারণ। গ্রোক সম্ভবত মাস্কের সেই সংক্রান্ত অতীতের মন্তব্য বা উদ্বেগগুলো বিশ্লেষণ করে এই সম্ভাবনাকে সামনে এনেছে। তিনি তো শুধু একজন দর্শক নন, এই খেলার একজন গুরুত্বপূর্ণ অংশীদার। ঠিক। তাইওয়ানের সংঘাত শুরু হলে তার প্রভাব সরাসরি তার ব্যবসার ওপর পড়বে। আর তৃতীয় সম্ভাবনাটা, এটা তো আমাদের বর্তমান বাস্তবতার সবচেয়ে কাছাকাছি, ইউক্রেন যুদ্ধ। হ্যাঁ, গ্রোকের বিশ্লেষণ অনুযায়ী চলমান ইউক্রেন যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতে রূপ নেয়, তবে তা সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নিতে পারে। আর এই ক্ষেত্রেও তো মাস্ক কেবল একজন দূরের পর্যবেক্ষক নন। স্টারলিংকের মাধ্যমে তিনি এই যুদ্ধের একজন সক্রিয় চরিত্র। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তিনি স্টারলিংকের ইন্টারনেট সেবা দিয়ে ইউক্রেনকে সাহায্য করেছেন। আবার এমনও অভিযোগ উঠেছে যে তিনি ক্রিমিয়ার কাছে এই সেবা বন্ধ করে দিয়ে ইউক্রেনীয় আক্রমণ আটকে দিয়েছেন। তার মানে এই সংঘাতে তার সরাসরি প্রভাব খাটানোর ক্ষমতা আছে। ঠিক তাই। তিনি একটা দেশের যোগাযোগ ব্যবস্থা চালু বা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন। এটা এমন এক ক্ষমতা যা অতীতে কেবল সার্বভৌম রাষ্ট্র বা বড় সামরিক জোটের হাতেই থাকত। তাই ইউক্রেন যুদ্ধ নিয়ে তার পর্যবেক্ষণ কেবল মিডিয়া রিপোর্ট বা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নয়, বরং মাঠ পর্যায়ে সরাসরি যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে আসা। একদম। আর এই তিনটে সম্ভাব্য কারণের প্রত্যেকটি সাথেই কিন্তু পারমাণবিক যুদ্ধের ঝুঁকিটা জড়িয়ে আছে, যা ছিল মূল আলোচনার বিষয়। তাহলে বিষয়টা দাঁড়ালো যে মাস্কের একটা সংক্ষিপ্ত রহস্যময় মন্তব্যের পর তারই তৈরি এআই তিনটি সম্ভাব্য পথের কথা বলছে: ইউরোপের অভ্যন্তরীণ ভাঙন, আমেরিকা চীনের সংঘাত আর ইউক্রেন যুদ্ধের বিস্তৃতি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই একই কথা যদি অন্য কোনো বিলিয়নিয়ার বলতেন, ধরা যাক ফ্যাশন ইন্ডাস্ট্রির কোনো টাইকুন, তাহলে কি আমরা এতটা গুরুত্ব দিতাম? নিশ্চয়ই না। তাহলে ইলন মাস্কের ক্ষেত্রে ব্যতিক্রমটা কেন হচ্ছে? এটাই তো আলোচনার মূল কেন্দ্রবিন্দু। কারণটা হলো মাস্কের পরিচয়ের মধ্যে। তিনি শুধু টাকার মালিক নন, তিনি 21 শতকের ডিজিটাল এবং ভৌত অবকাঠামোর একজন নিয়ন্ত্রক। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? ভাবুন একবার, তার হাতে আছে স্পেসএক্স, যা মহাকাশ যাত্রার ভবিষ্যৎ ঠিক করছে। তার হাতে টেসলা, যা বিশ্বের শক্তি আর পরিবহনের গতিপথ বদলে দিচ্ছে। তার হাতে নিউরেলিঙ্ক, যেটা মানুষ আর যন্ত্রকে এক করার সম্ভাবনা তৈরি করছে। একদম। এবং অবশ্যই এক্স, বিশ্বের অন্যতম প্রভাবশালী তথ্য বিনিময় প্ল্যাটফর্ম, যাকে অনেকে ডিজিটাল টাউন স্কোয়ার বলেন। আর আছে স্টারলিংক। হ্যাঁ, স্টারলিংক, যা বিশ্বের যে কোনো প্রান্তে ইন্টারনেট পৌঁছে দিতে পারে। এই স্টারলিংকের উদাহরণটাই যদি আমরা নিই। হ্যাঁ, নেওয়া যাক। একটা প্রাইভেট কোম্পানি হয়েও স্টারলিংক এখন বিশ্বের ভূ রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। ইউক্রেন থেকে শুরু করে ইরানের মতো দেশেও এর ব্যবহার হচ্ছে। তার মানে মাস্কের হাতে এমন সব টুলস বা সরঞ্জাম আছে যা দিয়ে তিনি তথ্যের প্রবাহ, যোগাযোগ ব্যবস্থা, এমনকি যুদ্ধের গতিপথও নিয়ন্ত্রণ করতে পারেন। এই ক্ষমতা তাকে যে কোনো সাধারণ বিলিয়নিয়ার বা সিইওর থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। তিনি এখন একজন নন স্টেট অ্যাক্টর বা অরাষ্ট্রীয় চরিত্র, যার ক্ষমতা অনেক রাষ্ট্রের চেয়েও বেশি। এটা কি ইতিহাসের নতুন কিছু? অতীতেও তো আমরা দেখেছি মিডিয়া মোগল বা শিল্পপতিরা রাজনীতিতে প্রভাব ফেলতেন, যেমন ধরুন রুপার্ট মার্ডক বা উইলিয়াম হার্স্টের মতো মিডিয়া মালিকরা। দারুণ তুলনা। তবে একটা মৌলিক পার্থক্য আছে।
কি সেটা? মার্ডক দ্য হার্স্টরা প্রভাব ফেলতেন মতামতের উপর। তারা মানুষের চিন্তাকে প্রভাবিত করতেন। কিন্তু ইলন মাস্ক নিয়ন্ত্রণ করেন অবকাঠামো। অবকাঠামো? হ্যাঁ, তিনি তথ্যের পাইপলাইনটাই নিয়ন্ত্রণ করেন। এটা অনেকটা রাস্তার মালিক হওয়ার মতো। শুধু রাস্তার ওপর দিয়ে কোন গাড়ি চলবে তা বলে দেওয়া নয়। আচ্ছা। যখন ইউক্রেনের সেনারা স্টারলিংকের উপর নির্ভর করে ড্রোন চালায়, তখন মাস্কের একটা সিদ্ধান্ত আক্ষরিক অর্থে জীবনমরণের কারণ হতে পারে। এই ধরনের প্রত্যক্ষ ভৌত ক্ষমতা মিডিয়া মোগলদের ছিল না। তার মানে আমরা এমন এক যুগে ঢুকেছি যেখানে প্রযুক্তি নেতারা ভূরাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে উঠছেন, যে ক্ষমতা আগে শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা জেনারেলদের হাতে থাকত। এবং সেই কারণেই তার একটা টুইটকে আর কোনো সাধারণ মন্তব্য হিসেবে দেখা হয় না। মানুষ মনে করে তার স্যাটেলাইটগুলো হয়তো এমন কিছু দেখছে যা সাধারণ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে যাচ্ছে। অথবা তার কাছে এমন ডেটা অ্যানালিটিক্স টুলস আছে যা দিয়ে তিনি ভবিষ্যতের প্রবণতাগুলো অন্যদের চেয়ে ভালোভাবে পড়তে পারছেন। যদিও এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু এর একটা উল্টো দিকও তো থাকতে পারে। যেমন? হতে পারে তিনি কোনো বিশেষ তথ্য জানেন না। তিনি হয়তো আমাদের মতোই ইন্টারনেট, নিউজ ফিড আর বিভিন্ন রিপোর্ট থেকেই তথ্য পান। পার্থক্যটা হলো তিনি সেই তথ্যের ভিত্তিতে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন এবং সেটা প্রকাশ করার মতো প্ল্যাটফর্ম ও সাহস তার আছে। এটা কি হতে পারে না যে তিনি আসলে বিশ্বের সম্মিলিত উদ্বেগেরই একটা প্রতিধ্বনি মাত্র? অবশ্যই হতে পারে, এবং এটাই বিষয়টিকে আরও জটিল করে তোলে। আমরা জানি না তিনি কি একজন ভিশনারি যিনি ভবিষ্যতের বিপদ দেখতে পারছেন, নাকি একজন অত্যন্ত প্রভাবশালী অনলাইন ইনফ্লুয়েন্সার যিনি নিছকই উস্কানিমূলক মন্তব্য করে আলোচনায় থাকতে ভালোবাসেন। সত্যিটা হয়তো এই দুয়ের মাঝামাঝি কোথাও। তবে ফলাফল কিন্তু একই। তার কথা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ শোনে এবং গুরুত্বের সাথে নেয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, ইলন মাস্ক একটা বিশ্বযুদ্ধের দ্ব্যর্থহীন ভবিষ্যৎবাণী করেছেন। তিনি নিজের কোনো ব্যাখ্যা না দেওয়ায় তার কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রক 3টি সম্ভাব্য কারণ সামনে এনেছে: ইউরোপের অভ্যন্তরীণ সংকট, তাইওয়ান নিয়ে আমেরিকা চীনের সংঘাত, আর ইউক্রেন যুদ্ধের বিস্তৃতি। কিন্তু এই ভবিষ্যৎবাণীর বিষয়বস্তুর চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভবিষ্যৎ বক্তার পরিচয়। একদম। মূল ঘটনা এটা নয় যে কেউ একজন বিশ্বযুদ্ধের কথা বলেছেন। মূল ঘটনা হলো ইলন মাস্ক এটা বলেছেন। তার এই মন্তব্য কোনো গভীর গবেষণা বা রাজনৈতিক বিশ্লেষণের ফসল নয়, বরং এটা এমন এক ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস যার হাতে রয়েছে 21 শতকের প্রযুক্তিগত ক্ষমতার চাবিকাঠি। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতা এবং প্রভাবের সংজ্ঞা বদলে যাচ্ছে। সিলিকন ভ্যালির বোর্ডরুমগুলো এখন ওয়াশিংটন বা ব্রাসেলসের করিডোরের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানেই আমরা আমাদের আজকের আলোচনা শেষ করতে পারি। তবে শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত প্রশ্ন রেখে যেতে চাই। নিশ্চয়ই। যখন প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্বরা, যারা আমাদের যোগাযোগ, শক্তি, এমনকি মহাকাশ যাত্রার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছেন, তারা ভূরাজনৈতিক ভবিষ্যৎবাণী করতে শুরু করেন, তখন আমাদের কি করা উচিত? খুব জরুরি প্রশ্ন। যখন প্রযুক্তি উদ্ভাবক এবং ভূরাজনৈতিক নবীর মধ্যকার সীমারেখাটা ঝাপসা হয়ে যায়, তখন ভবিষ্যতের পথ নির্দেশনার জন্য আমরা কার ওপর আস্থা রাখব? ক্ষমতার অলিন্দে থাকা প্রতিষ্ঠিত বিশেষজ্ঞদের ওপর, নাকি সেই সব প্রযুক্তিবিদদের ওপর যারা আক্ষরিক অর্থে আগামী দিনের বিশ্ব তৈরি করছেন?